মায়া আর সুরাজ মুম্বাইয়ের একই কলেজে পড়াশুনো করতো। আজকে সুরাজ এসছে মায়াকে কিছু বলার জন্য। দেখো মায়া, তুমি হিন্দু, আমি মুসলিম, আমরা তো বিয়ে করে নিলাম, কিন্তু আমাদের সম্পর্ক না তোমার বাড়ি থেকে মেনে নেবে না আমার বাড়ি থেকে মেনে নেবে। চলো আমরা এই শহর ছেড়ে অনেক দূরে পালিয়ে যাই, এটা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। নাই পালিয়ে চলো, নাই আমাকে তালাক দিয়ে দাও। যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো আমার সঙ্গে পালিয়ে চলো। মায়া আর সুরাজ দুজন হোস্টেলের পাঁচিল টপকে পালিয়ে চলে এসে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে। রাত 12টার সময় দাঁড়িয়ে আছে আর ভাবছে কখন 12:30টার ট্রেনটা আসবে, যাতে করে ওরা চলে যায় অনেক দূরে সেই ট্রেনে করে, যাতে ওদের পরিবারের লোক ওদেরকে না আর খুঁজে পায়। ট্রেনে করে দুজন অনেক দূরে চলে যাচ্ছে এই শহর ছেড়ে, যাতে না ওদের পরিবারের লোক ওদেরকে আর না খুঁজে পায়। এই কারণে দেখো মায়া, বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে, একবার দেখো কি সুন্দর না? এই জায়গাটা কি দেখছো, এছাড়াও সুন্দর জায়গা তোমাকে আমি দেখাবো। তুমি তো গ্রাম সাইড কোনোদিন দেখোনি, আজকে চলো কত সুন্দর গ্রাম সাইড তোমাকে আমি ঘুরিয়ে দেখাবো। আর তুমি শুধু জায়গাটা দেখবে কত সুন্দর। সারা রাত ট্রেন জার্নি করে মায়া আর সুরাজ ভোর 5টার সময় স্টেশনে নামলো। নেমে টোটো আসার জন্য অপেক্ষা করছে। টোটোওয়ালা দেখে মায়া টোটোওয়ালা ডাক দিয়ে থামালো টোটো, আর সুরাজ বলল, দাদা গোহাটাতে যাবে? টোটোওয়ালা দাদা বলল, হ্যাঁ আমি ওই দিকেই যাচ্ছি দাদা, আমি যাব। মায়া আর সুরাজ টোটোয় উঠে বসলো। টোটো সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। বসার পরেই মায়া আর সুরাজের মায়া আর সুরাজ টোটোর পিছনে বসে বসে গল্প করছিল। আর তখনই সুরাজ পিছন দিয়ে বলে উঠল, ড্রাইভার দা, আমি তোমাকে যখন বলি যে গোহাটায় যাবে, তুমি কথাটা অনেক ভেবে চিনতে বললে, কারণটা বুঝলাম না। ড্রাইভার দা তখনই বলছে যে দেখো আমাদের গোহাটার ওখানে মুসলিম এলাকা তো, আর তোমরা বিয়ে করেছো একটা মুসলিম ছেলে হয়ে একটা হিন্দু মেয়েকে, এই কারণেই বলছিলাম, এছাড়া আর কিছু না। দূরে কি সুন্দর পাখি ডাকছে না? মায়া বলল। জঙ্গলের রাস্তার সামনে টোটোওয়ালা এসে টোটোটা দাঁড় করিয়ে বলল, দাদা ভাই এখানেই নেমে যাও তোমরা, এরপরে জঙ্গল, 15 মিনিট হাঁটতে হবে, হাঁটলে গ্রাম পেয়ে যাবে। আমি তাহলে আসছি, কেন আমি এর বেশি আর যেতে পারবো না। সুরাজ মায়াকে বলছে, টোটোওয়ালা আমাদের কোনো কথা শুনলই না, নিজের মতো বলে চলে গেল। মায়া আর সুরাজ জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর মায়া সুরাজকে বলছে, সুরাজ আমার না পা হেবি কন করছে। আর সুরাজ বলছে, মায়া আস্তে আস্তে চলো, আর বেশি দূর নেই। বলতে বলতে দুজন জঙ্গলের ভিতরে দেখে বলছে, সুরাজ দেখো কি সুন্দর একটা পাখি। মায়া বলছে। মায়া আর সুরাজ অনেকটা জঙ্গল হাঁটার পর গ্রামে পৌঁছালো ওদের বাড়িতে। সুরাজ জায়গাটা হেবি সুন্দর, এই গ্রাম সাইডটা আমার খুব ভালো লেগেছে, আর আমাদের ঘরটাও হেবি সুন্দর, আজকে থেকে আমরা এখানে থাকবো, তা না? আর গ্রামটা সত্যি খুব সুন্দর, আমি তো গ্রাম সাইড কোনোদিন দেখিনি, গ্রাম সাইডটা আমার খুব ভালো লেগেছে। মায়া আর সুরাজ দুজন ঘরে প্রবেশ করলো। কাজের মাসি ঘরে দাঁড়িয়ে ওদের অপেক্ষা করছে আসার ভিতরে। বাবু, পাশে তোমাদের রান্না করা রেডি আছে রান্নাঘরে, তোমরা খেয়ে শুয়ে পড়ো। আর একটা কথা বলছি শোনো, দিদিমণি তো হিন্দু আর তুমি মুসলিম, আর আমাদের ধর্মে মুসলিম ছেলে হয়ে তুমি একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছো, সেটা ঠিক আছে, কিন্তু কোনো হিন্দু মেয়ে আমাদের কবরস্থানে যাওয়া বারণ আছে, তুমি একটু খেয়াল রেখো। খাওয়া দাওয়ার পরে মায়া সুরাজ দুজন মিলে বিছানায় এসে শুয়ে পড়লো। সারাদিন ক্লান্ত হয়ে গেছে তাই। হঠাৎ রাত 12টার দিকে কবরস্থান দিয়ে কেমন যেন একটা আওয়াজ হতে হতে মায়ার ঘরের দিকে পৌঁছালো। আওয়াজটা যেন মনে হচ্ছে অনেক দিনেকারের কিছু জিনিস চলে এসছে মায়ার কাছে। মায়ার খোঁজ দেন। মায়া, মায়া চলে আসো, মায়া আমার কাছে, এখানে আসো। অজানা কোনো শক্তি যেন মায়াকে নিজের বশে আর রাখেনি, টেনে নিয়ে চলে আসছে তার ডাকে। আর মায়া যেন তার ডাকের পিছনে পিছনে দৌড়াচ্ছে, একটা হাতে অস্ত্র নিয়ে। মায়া কবরস্থানের ভিতর দিয়ে যেন কোনো কবর দিয়ে কিছু একটা খুঁড়ে বার করছে। আর তখনই ঠিক চারি সাইডে বিদ্যুৎ চমকালো, কবর তো কেঁপে উঠল। খোঁড়া কবরের থেকে অনেকটা দূরে পড়ে গেল। 2-3বার আছাড় খেলো মায়া। মায়া সামনের দিকে তাকিয়ে দেখার পরে জোরে চিৎকার করে মায়া নিজের জ্ঞানে যেন ফিরল। মায়া ছায়াটার থেকে দূরে পালাচ্ছে।
মায়ার সঙ্গে কি হলো আর নতুন কোন শক্তি জেগে উঠলো আর গ্রামের অভিশাপ আবার নতুনভাবে ফিরে এলো কিভাবে, আমরা পরের পর্বে অবশ্যই দেখাবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।